বিএনপি যখন সংস্কার নিয়ে রাজপথে কথা বলে, তারা যখন কর্মসূচি দেয়, তারা যখন আলোচনা করে, তারা যখন বই আকারে প্রস্তাবনা আকারে প্রকাশ করে, তখন এই সব দলের বরণে তারা সংস্কার বানান শিখে। হায়ারে খেলে অনেক প্লেয়ার তো দেখতেছি সংসদে, যারা নিজেরা বলে না হায়ার করে খেলে আর কি, ওনারা আবার হায়ারেতে খুব পছন্দ। জুলাইয়ের আগের বক্তব্য, জুলাইয়ের পরের বক্তব্য, একই ব্যক্তি দুইভাবে দেখেন, ইন্টারেস্ট। জলাতঙ্ক রোগী জল দেখলে ভয় পায়, একটা গ্রুপ ৭১-এর নাম শুনলেই ভয় পায়। গত সরকার তো কিনা এনসিপি জামাত এদের সরকার ছিল, আবার পররাষ্ট্র উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী খুবই চমৎকার। বিডা যাকে নিয়ে চিল্লেছিল সেই বিডা এখন স্টিল আছে ভাই, এত জুলাই সনদ আর কত মানবেন আর কি। এম নাসিমের কথা কিন্তু পুরো ডিফারেন্ট, আবার সে কিন্তু জ্বালানি নিয়ে করেছে, সে কিন্তু কার্টুন আঁকেনে। আপনি অন্যদিকে দিচ্ছেন, আমি বলছি ওই মেয়েটা যে স্ট্যাটাস দিয়েছে তাকে গ্রেফতারের পরে জেল থেকে বের হওয়ার পরে যে একঝাঁক নারী নেত্রী ফুল নিয়ে গেল, এইটা কি মেসেজ দেয়? এইটা ঠিক হয়েছে কিনা আপনার? এটা তো আমি অন্তর্জামিনা ওনাদের মেসেজ না আপনার দৃষ্টিতে আপনি দেখেছেন, তার স্ট্যাটাস দেখেননি? আমি সব স্ট্যাটাস পড়ার সুযোগ যেটুকু দিয়েছে কেন, তাকে এটা ন্যায়সঙ্গত কিনা? সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান 50 মিনিটস। সঙ্গে আছে আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সংসদ নাকি রাজপথ। জুলাই সনদের কয়েকটি ধারা নিয়ে সরকার এবং বিরোধী দল নতুন করে সংসদের প্রথম অধিবেশন শেষে আবার বিতর্কের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তাদের এই বিতর্ক মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে। প্রথমত হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে। সরকারি দল সুস্পষ্টভাবে বলছে, এটি যখন সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা চলছিল সে সময় এই বিষয়ে তারা একমত হয়নি, তারা সুনির্দিষ্টভাবে আপত্তি জানিয়েছে। এর সমাধান সংসদে আলোচনার ভিত্তিতেই হতে হবে। অপরদিকে বিরোধী দল বলছে যে গণভোটের গণরায়কে পাশ কাটিয়ে সরকার দেশকে রাজনৈতিক এবং সাংবিধানিকভাবে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই যখন বাস্তবতা, তখন এই বিতর্কের সমাধান কোথায়? সেই সমাধান আমরা খুঁজবো আমাদের অতিথিদের কাছে। কি ভাবছেন তারা, শুনবো তাদের কথা। আসুন, শুরুতেই আমাদের যে অতিথি রয়েছেন আজকে দুজন, তাদের সঙ্গে পরিচিত হই। আমার বামে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। ও পাশে রয়েছেন এনসিপির সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জুলাই সনদের যে বিষয় দুটি নিয়ে আবার মুখোমুখি সরকার এবং বিরোধী দল, সমাধান কোথায়, সংসদে নাকি রাজপথে? যখন বিরোধী দল এই দাবিতে এরই মধ্যে রাজপথে সুস্পষ্ট এবং দীর্ঘমেয়াদী বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে, কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নবনির্বাচিত এমপি আতিক মুজাহিদ, এনসিপি নেতা, তাকে শুভেচ্ছা অভিনন্দন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার তো মনে হয় এই যে রাজপথ এবং সংসদ দুই জায়গায় দুই রকম কাজ হবে, এর মধ্যে কনফ্লিক্টিং কিছু নাই। রাজনীতি তো দুটোই লাগবে, দুটোই হতে হবে। সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, আইন প্রণেতারাই ওইখানে আছেন এবং তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন, তর্ক বিতর্ক করবেন এবং সর্বশেষ তারা একমতে উপনীত হবেন। মেজরিটি অংশ যেটা, সেই আইনটা ওইখানে প্রণীত হবে। এটা সংসদের কাজ, সেই সংসদে সেটা হচ্ছে এবং এটা হতে থাকবে। সেইখানে মতভিন্নতা থাকবে। সরকার 2/3 মেজরিটি, তারা তাদের দৃষ্টিতে যেটা ভালো মনে করে সেটা তারা বলবে, করবে। বিরোধী দল যেখানে বাধা দেওয়া কারেকশন দেওয়া উচিত মনে করবে, কারেকশন দেওয়া, সেই কারেকশন দিবে, বিতর্ক করবে, তথ্য উপাত্ত তুলে ধরবে। দেশবাসী উভয়ের ভূমিকাটাই দেখবে। এখন কিন্তু সংসদের কার্যক্রম লাইভ টেলিকাস্ট হয় আর বিভিন্ন অনলাইন মিডিয়ায় তো নিয়মিত প্রচার হচ্ছে। সুতরাং সংসদে এই আলোচনাটা হবে, সেই ক্ষেত্রে সংসদের আলোচনাটা যেন সভ্যতার যে মাত্রাটা, সেই মাত্রাটা বজায় রেখে চলে। এইখানে যেন আগের মতো সেরকম আমরা একটু অসভ্য আচরণ, একটু অনাকাঙ্ক্ষিত আচরণ, যেটা থেকে আমরা লজ্জিত বোধ করি, যেটা থেকে আমাদের রাজনৈতিক কালচার নিয়ে অনেকের মধ্যে সংশয় হয়, সেটা না হয়। এটা সংসদের কাজ, সেটা হবে। পাশাপাশি রাজপথেও তো রাজনীতি থাকতে হবে। রাজনীতির জায়গা তো সংসদ না, রাজনীতির জায়গা রাজপথই। তা যদি সংসদই সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে যায়, রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদকে করে ফেলা হয়, তাহলে রাজনৈতিক দলের কাজ কী? ওখানে তো যারা এমপি নির্বাচিত হচ্ছেন, আতিক মুজাহিদ, তাদের জায়গা। তাহলে যিনি এমপি হননি তার রাজনীতি নাই,
দলের রাজনীতি নেই, দেশের মানুষের রাজনীতি নেই। অবশ্যই, সুতরাং হ্যাঁ। রাজপথে বলেন, সভা সমাবেশ বলেন, বিভিন্ন রকমের প্রচারণা বলেন, সেই রাজনীতি দল করবে এবং দলীয় ব্যানারে, জোটের ব্যানারে সেটাও হতে হবে, এবং জনমত গঠনের জন্য বিভিন্ন রকম কর্মসূচি সেটাও রাজপথে হতে হবে। ইতিমধ্যে ধরেন কালকে মে দিবস উপলক্ষে বিএনপি এবং জামায়াত ইসলাম এদের দুইটা বড় ধরনের সমাবেশ কিন্তু হয়েছে, এবং তাদের বক্তব্য আমরা শুনেছি। তাদের উভয় পক্ষের কর্মী, সমর্থক, নেতা সবাই এক জায়গায় জড়ো হয়েছেন, দেশবাসী দেখেছে। তারপরেই দিনই আপনার ইয়েতে সিলেটে প্রধানমন্ত্রীর সমাবেশ হলো। সেখানেও সরকারের তাদের যে পরিকল্পনা, তাদের যে কি করতে চান, কি করেছেন, সেটা জনগণের উদ্দেশ্যে তুলে ধরা। সেখানে তিনি যে 12 লাখ কৃষকের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদ সহজে ঋণ মওকুফ করে দিলেন। এই সুসংবাদটি সংসদে বসে তিনি বলেছেন, বা সংবাদ মাধ্যমে বা প্রেস ব্রিফিংয়ে বলেছেন। তিনি জনগণকে সামনে নিয়ে, হাজার হাজার বা লক্ষ জনতাকে সামনে নিয়ে তিনি যে বলতে পারছেন যে আমি দায়িত্ব পাবার 10 দিনের মধ্যে আমি নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি আমি রেখেছি, আমি এই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছি, এটা আমার প্রতিশ্রুতি ছিল। গ্রামের মানুষ, কৃষক, বাংলাদেশের মেজরিটি মানুষ থাকেন, তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমি সে অঙ্গীকার বাস্তবায়নের পথে। ফ্যামিলি কার্ড 37,000 দিয়েছে। আপনারা এখানে হয়তো পাননি, অনেকে মনে করতে পারেন যে আমরা তো পেলাম না, কিন্তু একদিনে তো সম্ভব না, সারা দেশে এটা দিতে অনেক সময় লাগবে, কিন্তু পর্যায়ক্রমে এই সরকারের মেয়াদের মধ্যে তারা দিবেন। খাল খনন কর্মসূচি কোথায় কোথায় হয়েছে, অনগোয়িং আছে, বর্ষা শুরু হয়ে গেছে, আবার শীত মৌসুম আসলে তিনি করবেন। এর উপকারিতা কি, অন্যান্য কি উন্নয়ন কর্মসূচি, সেটা তো প্রধানমন্ত্রী বলছেন। এই যে জনগণকে সামনে নিয়ে তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে তাদের সামনে উপস্থিত থেকে লক্ষ্য জনতার সামনে যে এক্সপ্রেস করার যে বিষয়টা, সেটা তো এই সংবাদ মাধ্যম আর প্রেস ব্রিফিং দেওয়া হয় না, সংসদ দেওয়া হয় না। আবার বিরোধী দল তারা মনে করছে যে তাদের গণভোট বা বিভিন্ন বিষয়ে তাদের একটা অবস্থান আছে, সেই অবস্থান সরকার মানছে না, এই বিষয়ে তারা জনমত তৈরি করবে। তারাও কর্মসূচি দিচ্ছে এবং 16 মে রাজশাহী থেকে শুরু করে অক্টোবরে সে ঢাকায় মহাসমাবেশ করবে, বিভাগীয় সমাবেশ করার পরে এই কর্মসূচিও ফাইন। বিষয়টা হচ্ছে এই রাস্তার কর্মসূচি যেন মারামারি, সংঘর্ষ এবং কনফ্লিক্টিং পর্যায়ে অতীতে আমরা যে দেখতাম সেটা যেন না হয়। এটা যেন বিরোধী দল কর্মসূচি দিলে সেখানে সরকারি দলের যে হামলে পড়া, প্রশাসন দিয়ে বাধাগ্রস্ত করা, অতীতে যেটা ফ্যাসিবাদ আমলে হতো বা বিভিন্ন সময় আমরা দেখেছি, সেটি যেন না হয়। দুই দল যেন সহনশীলতার সঙ্গে প্রত্যেকে যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন এবং জনগণের কাছে যাবেন। জনগণ বিবেচনা করবে কার প্রচারণা, কার বক্তব্য, কার নীতি, কার উন্নয়ন প্রকল্প, কার অবস্থান, কার রাজনীতি অধিকতর গ্রহণযোগ্য। জনগণকে সেটা আমরা গ্রহণ করতে যেন দেই। আমরা এই গণতন্ত্রটাই তো চাই। সংস্কার নিয়ে যতই চিল্লাচিল্লি করি, আসল সংস্কার হচ্ছে ওইটা যে আমরা সহনশীল গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ চাই, সংসদে আলোচনা চাই, আইন প্রণয়ন হবে, ফাইনালি জনগণ ভোটের মাধ্যমে তার রায় দিবে কাকে সে গ্রহণ করলো, কাকে বর্জন করলো। এটাই তো সংস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর সায়ন্ত আপনাকে। আপনার কাছে আবার ফিরব। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছ থেকে যদি এই ইস্যুতে, মানে জুলাই সনদের কয়েকটি বিষয় নিয়েই তো এখন সরকার বিরোধী দল মুখোমুখি, আপনি কি বলবেন? জি ধন্যবাদ। মেজর কথা হলো কয়েকটি মানে কি, আমি তো সায়ন্ত ভাইয়ের কথায় কোট করতে পারি। কয়েকদিন আগে উনি বলছে যে আমি আসলে বলতে পারতেছি না, কিভাবে বলবো, আমার তো পজিশন নাই। আপনি মানবাধিকার কমিশন যে অ্যাক্ট বা অধ্যাদেশ বাতিল করার প্রয়োজন ছিল না। তারপর ধরেন যে অ্যান্টি কারাপশন বা যেগুলো গুরুত্বপূর্ণ ছিল, বেসিক্যালি জুলাই সনদকে মানুষকে যে এনারা বলে অন্তহীন ছলনা, ওনারাও বলে অন্তহীন প্রতারণা। বেসিক্যালি গভর্নমেন্টের যেটা উচিত ছিল, মানুষকে যেটা কমিটমেন্ট দিয়েছে, আমরা সংস্কারের জনক 31 দফা ঘোষণা করেছি। 31 দফার প্রথমে শব্দ আছে সংস্কার, আন বলে না সংশোধন, আবার সংশোধন কমিটি। তো নির্বাচনের জন্য সব কিছু মেনে নিয়েছি, যদি নির্বাচন না দেয় এই হলো। তার মানে হচ্ছে আপনার ইন্টেনশন ওয়াজ নট ক্লিয়ার, যে আপনি বাংলাদেশ রাষ্ট্রের যেটা ফেসিস স্ট্রাকচার ডেভেলপ হয়েছে সেটাকে আপনি চেঞ্জ করতে চান না। কারণ ইউ নিড মানে ওভার কন্ট্রোল এভরিথিং, যেটা 72 সালের কনস্টিটিউশন বিল্ড আপ করার মাধ্যমে শেখ মুজিবকে সামনে রেখে কিন্তু কনস্টিটিউশনটা ডেভেলপ করা হয়েছে। নাহিদ ইসলাম খুব চমৎকার করে আইডেন্টিফাই করে দিচ্ছে যে 71-এর স্পিরিট আর 72-র কনস্টিটিউশন ইজ নট দ্য সেম থিং, বিকজ
71টা হয়েছে দেখবেন ওখানে কিন্তু 3টা বিষয়ের উপর ভিত্তি করে, সাম্য, মানবিক মর্যাদা এবং সোশ্যাল জাস্টিস, হিউম্যান ডিগনিটি। এইটার ভিত্তি করে কিন্তু আমাদের কনস্টিটিউশন হওয়ার কথা। কনস্টিটিউশনের মূল ভিত্তি কী হয়েছে? শেখ মুজিবের মুজিববাদ 4টা। উনি নিজেই ঘোষণা দিচ্ছে 15 ফেব্রুয়ারি 72 সালে, এই হলো আমার ম্যানিফেস্টো। কী কী ম্যানিফেস্টো? বাঙালি ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যাল সমাজতন্ত্র, আর হচ্ছে ডেমোক্রেসি। এইভাবে বলে কিন্তু হয়েছে। আমি গতকাল ধরে পড়তেছিলাম আমাদের প্রথম যে বাজেটটা ঘোষণা করেছেন তাজউদ্দিন সাহেব, স্পষ্ট ওনার, আমি বুঝলাম 48 কোটি টাকা, সামথিং লাইক দ্যাট। ওই সময় 48 কোটি টাকা, এখন আমি যোগ করে দেখলাম এখনকার ভ্যালু দিলে 5000 কোটি টাকা। তো সেখানে উনি বলেছেন যে আমাদের ফুল ফোকাস হলো সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমাদের হোল প্রসেস। ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সেটা আসি জিয়াউর রহমান শিফটিং করে চেঞ্জ করে দিল, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ। তার মানে বোঝা যাচ্ছে যে পঞ্চম সংশোধনীতে আসে বোঝা গেল যে বাংলাদেশের এক্সপেডিশনের সাথে 72 এক্সপেডিশন ঠিক নাই। ভেরি ইন্টারেস্টিং। সেই যে কাঠামো, এইটা দুইভাবে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল একটা স্ট্রাকচার, একটা ইডিওলজিক্যাল। ধরেন আমি যদি সহজ ভাষায়, যদি আমার শিক্ষার কোনো একটা জিনিস কারিকুলাম বানাবেন, কীভাবে বানাবেন? একটা মোটো আগে ঠিক করতে হয় যে রাষ্ট্রটা কেমন দেখতে চাই, এই অনুযায়ী আস্তে আস্তে কিন্তু আপনি সাজান যে এরকম হলে এরকম একটা প্রোডাকশন হবে। ঠিক এই কনস্টিটিউশনটা বানানো হয়েছে এই 4টাকে সামনে রেখে, যে এইরকম রাষ্ট্র বিনির্মাণে এটা দরকার। এবং শুধু তাই নয়, এককভাবে সব কিছুর উপর পাওয়ার দেওয়া হচ্ছে প্রাইম মিনিস্টারকে, এভরিথিং হি ক্যান ডু, তাকে কেউ প্রশ্ন করতে পারবে না। এইরকম একটা সুপার স্ট্রাকচারাল বানানো হয়েছে, যেটার উপর আদল করে আপনি যতই সংশোধন করেন, পাশে পঞ্চম সংশোধনী বাতিল করছে আওয়ামী লীগ এসে, আপনারা এসে রিস্টোর করতেছেন। এই বাতিল রিস্টোর এই গেমে চলতে থাকবে, নাকি বাংলাদেশ একটা পার্মানেন্ট সলিউশন চায় এই অঞ্চলের মানুষের এই আকাঙ্ক্ষা দিয়ে? এখন আসেন বিএনপির সাথে, আসলে আমাদের বিএনপি বলতে কি জনগণের সাথে বিএনপির কমিটমেন্টের কোনটা সমস্যা? জুলাই সনদ, জুলাই কয়েকটা জিনিস, একটা হচ্ছে জুলাই আদেশ, জুলাই মানে কি বলে গণভোটের আদেশ, একটা অধ্যাদেশ, আর একটা জুলাই সনদ, আর একটা হচ্ছে ডিক্লারেশন। 4 থিংস মানুষ সবগুলোকে অ্যাকুমুলেট করে ফেলে। জুলাই সনদকে বিএনপি বলে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে এমন কি জিনিস আছে যে জুলাই সনদ পালন করতে বিএনপি সমস্যা নাই? এর কারণ হলো অক্ষরে অক্ষরে বলতে ওখানে বুঝিয়েছেন যে ওনারা নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছেন সেটা বাদ দিবেন। এবং ওনারা আরেকটা কথা বলেছেন, যে দল জিতবেন, যেটা মানে আর্টিফিশিয়ালি ঢুকানো হয়েছে, যেটা ছিল না কলামটা, এবং নিচের নোট দিয়ে, সেটা হলো যে দল মেজরিটি পাবেন তার ম্যানিফেস্টো অনুযায়ী সে কাজ করতে পারবে। জাহিদ ইসলামও বলেছে, আমিও বলতে চাই, যদি ম্যানিফেস্টো অনুযায়ী করেন তাহলে তো আবার জুলাই সনদ দরকার নেই। মানে যদি জুলাই সনদে সাইন করার সময় লেখা থাকে যে দল আমরা ম্যানিফেস্টোতে জিতে যাবো সেই দলের অনুযায়ী করবো, তাহলে একই তো হলো। মানে আমার এই সনদের কোনো মূল্য আছে? এই যে আপনার কত 6-7 মাস ধরে আপনি বসলেন, অনেকগুলো আলোচনা করলেন, একটা ন্যাশনাল পলিটিক্যাল একটা প্যাক্ট চালু করলেন, সবাই মিলে একটা চুক্তি করলেন, এই চুক্তির মূল্যটা কি? তার মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট সহকারে এগ্রিমেন্ট করে আমরা গণভোটে এই জন্য গিয়েছি, এটা একটা বৈধতা। এখন আপনি প্রশ্ন করতেছেন কনস্টিটিউশনালি এটা বৈধ হয়েছে কিনা? দেখেন, যখন কোনো কিছু উৎসরিত হয়, বিগিনিং হয়, তাকে কখনো কোনো কিছুর বৈধতা কোশ্চেন করতে হয় না। যে ফার্স্ট ওয়ান, যেমন প্রথম যখন কনস্টিটিউশন লেখা আছে তাকে জিজ্ঞেস করো, এই তুই যে কনস্টিটিউশন হয়েছিস, তোর যে লেখা হয়েছে, তুই কোন কনস্টিটিউশনের ভিত্তিতে হয়েছিস? ইট ক্যানট আস্ক দ্য কোয়েশ্চেন। তাহলে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট মোমেন্ট, একটা গাঠনিক সময় বলে। রাষ্ট্র গাঠনিক সময় কখন পেয়েছে? আমাদের 71-এর পরে রাষ্ট্র ভেঙে চলে শেষ, আমাদের মতো আমরা রাষ্ট্র পেয়েছি, আমরা এটাকে কী করবো? চেঞ্জ করবো। ঠিক 5 আগস্টের পরে রাষ্ট্র কোনো পাওয়ার কেছে, সবসময় পিপলসের পাওয়ারের সাথে সরাসরি কারেক্ট। এই জন্য গণভোটটাকে বলা হয় ডিরেক্ট ম্যান্ডেট, একদম সরাসরি আমার পাওয়ার আমি এক্সারসাইজ করছি। আর আমরা যে 49% বিএনপি পেয়েছেন, আমরা বা 36 সব মিলে যুক্ত করে 37, এটা হলো রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট। 51% পাইলে জিতে গেছি। ইভেন এরকম হতে পারে যে আমি 40% পাইছি, আমার প্রতিযোগী 33% পাইছে, তাও আমি জিতে গেছি রিপ্রেজেন্টেটিভের প্রপোর্শনেট অনুযায়ী। কিন্তু এটাতে আসলে না, তার ডিরেক্ট জনগণ 71 বা 69, 68 যাই বলেন একটা দিয়েছে এই জনগণের কোন কোন বিষয়গুলো চেঞ্জ করার জন্য। 1 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রের পাওয়ার ট্রানজিশনে সবসময় সমস্যা হয় কেয়ারটেকার গভর্নমেন্টে। কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু রিস্টোর হয়েছে। তাহলে সমস্যাটা কোথায় ভাই? তাহলে কোন জায়গায় সমস্যা? সমস্যা হলো কাকে আপনি এটার প্রধান বানাবেন, এটার পদ্ধতি কি, এবং এটার নিয়োগ প্রক্রিয়া কি। তাহলে বিএনপির সাথে আমার ডিবেট বা জনগণের ডিবেট হলো বিএনপি কাকে বসাইতে চায় আর জনগণ কিভাবে বসাইতে চায়। আর জনগণের সামনে বললাম, জনগণ শোনেন, একটা হলো বিএনপির কনস্টিটিউশন 93(1) অনুযায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শে একজন কী করতে পারবেন, নিয়োগ দিবেন একটা সার্চ কমিটি করে। আর একটা জুলাই সনদে সবাই মিলে এগ্রি করছে যে 4 জন বা 5 জন বা 6 জনের একটা কী হবে, টিম হবে, যারা প্রসেস করবে, সরকারি দল, বিরোধী দল, চিফ হুইপ, এই সেই মিলায় তারা সবাই মিলে ডিসকাস করে একজন যোগ্য লোককে কী করবে, ফিট করবে। তাহলে দুইটা প্রসেসের মধ্যে কোনটা জনগণ ভালো লাগবে?
ডেফিনেটলি আপনি যারা একল আছে মিনিমাম সে বুঝতে পারবে যে আমার কীভাবে নিয়োগ করলে অ্যাটলিস্ট ইলেকশনটা ফেয়ার হোক। ভাই আপনি ফেয়ার ইলেকশনে আসেন, আমিও ফেয়ার ইলেকশনে, সমস্যা তো নাই। তাহলে আপনার এখানে নিজের হস্তক্ষেপ করতে হবে। আচ্ছা, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিতে কোশ্চেন আগের অনুযায়ী কি রাষ্ট্রপতি নিয়োগ দিবে প্রধানমন্ত্রীর পরামর্শে। 10 বছর যে কোনো বাংলাদেশে 3টে শর্ত তো, বাংলাদেশে যে কোনো ব্যক্তি 10 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করলে তাকে কিন্তু আপনি বিচারপতি করা যাবে। আচ্ছা, এখানে প্রসেসটা চেঞ্জ করে বলা হলো যে নিয়োগ প্রক্রিয়াটা একটু স্বচ্ছ করা হোক, একটু ওই রকমই থাকার সাথে সাথে আপনার কার নেতৃত্বে একটা সার্চ কমিটি হয়ে একটা সার্চিং করে এবং সব ধরনের লোক নিয়ে যারা 5-7 জন প্রফেসর, চিফ মানে আমাদের চিফ জাস্টিস, এরকম একটা প্যানেল করে কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বলা হয়, এটা করে 25 জন কিন্তু নিয়োগও দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম বিএনপির লোকের মতাদর্শ ছিল। কিন্তু লোকগুলোকে সবাই বলে যে যোগ্যতাদের ব্যাপারে কোয়েশ্চেন করে না, যেটা জাজমেন্টটা বায়াস করবে না, পলিটিক্যালি সে হতে পারে কিন্তু জাজমেন্টের জায়গায় সে ফেয়ার হবে। এইরকম একটা সিস্টেম আপনি এটা চান না। না, আপনি কীভাবে চান? অ্যাগেইন ওই যে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্টটা তো পলিটিক্যাল এবং তার অ্যাপয়েন্টমেন্ট কি নন পলিটিক্যাল হবে? তাহলে তার এটার কারণে এবং দেখেন শুধু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আরেক ঝামেলা আছে, এইটার কারণে সে আবার কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হবে লাস্ট। আপনি অ্যাগেইন ইউর কন্ট্রোলিং ওভার এভরিথিং। তাহলে শেখ হাসিনার মতো বলতে হবে প্রাইম মিনিস্টার তরুণ হত্যার বিচার করেন, সাগররুনির বিচার করেন, উই হ্যাভ টু আস্ক তারেক রহমান প্লিজ আপনি করেন, যে কিছু মারা গেলে তারেক রহমান দেখেন, দিস ইজ দ্য গোয়িং টু হ্যাপেন বিকজ কিং শাসিত হয়ে যাবে তাহলে। আর যদি সেপারেট থাকে, জাস্টিস পায় মানুষ, তখন বলবে জাস্টিস কোর্টের কাছে গেলে আমি পাবো, আমি সরকারি দল থাকি বেসরকারি দল থাকি। এখন আসি তার বাস্তব পদ্ধতি শুরু হয়েছে অলরেডি, যে পলিটিক্যাল কেন পুলিশের কাছে কিন্তু এখন মামলা নেয় না। শাহবাগে মামলা দিতে পারছে? আচ্ছা, শাহবাগে যে মারলো এবি জুবাইর বলে অনেকে মারলো, আচ্ছা ধরলাম এটা মিথ্যা মামলা, মামলাটা নেওয়ার অধিকার তো আছে, আপনি আর একটা ওদের কাউন্টার মামলা নিতেন, হয়ে গেল। মামলা কি নিছে? বলছে উপরে নির্দেশ নেওয়া যাবে না। জাস্ট স্টার্ট, কিন্তু এখন 2 মাস, ইউ উইল সি হোয়াট উইল হ্যাপেন। তো অ্যাগেন যদি সেম প্র্যাকটিস হয় তাহলে মানুষ জাস্টিস পাবে না, মানুষ ভিতর সচেষ্ট হবে এবং এগুলো হবে। আর যখন আসি আপনাদের রাজপথ না কি বলে বাহিরের, এটা সংসদ না রাজপথ, দেখেন জনগণের অধিকার বাস্তবায়নের 2টা পদ্ধতি। একটা হলো আমি পার্লামেন্টে গেছি কি করার জন্য? বিরোধী দল জনগণের ভয়েসটাকে, সরকারি দল কোনো জায়গায় রং কাজ করলে, অযৌক্তিক মানে মানুষের জনস্বার্থ বিরোধী করলে আমি তাকে অ্যাকাউন্টেবল করার জন্য আমি আর্গুমেন্ট করব। দেখেন কয়টা বিল পাস হয়েছে আর আমরা কয়টা জায়গায় দাঁড়িয়েছি। আপনার ভেপিং কি করলেন? বৈধ করলেন, আমরা দাঁড়িয়ে কথা বলছি। ভেপিং এখন 7% আমাদের ইয়াং তরুণরা খায়, 20% হয়ে যাচ্ছে। এটা কয়দিন পর আপনার সব জায়গায় ভেপিং খেয়ে ফেলবে, কি ডেঞ্জারাস লাইনে চলে যাচ্ছে। আমরা বলছি এটা করা যাবে না, আমরা ভেটো দিয়েছি যা জনস্বার্থে এক্স্যাক্টলি। লাস্ট দিন আপনারা দেখেন আপনার সিকিউরিটি এক্সচেঞ্জের আপনি কি করবেন? একজনকে নিয়োগ প্রক্রিয়া আগে বয়স সীমা 65 ছিল, এটাকে আপনি উঠাই দিলেন, 12 উঠাই দিলেন। এর কারণ আপনি হয়তো 70 বছর কাউকে আপনার পছন্দের আছেন তাকে বসাবেন। তার মানে হচ্ছে কি আপনি আপনার পছন্দের লোক বসানোর জন্য চেঞ্জ করতেছেন। হ্যাঁ, আপনি যদি বলতেন যে এটা আমার আর্গুমেন্টের ব্যাখ্যা হলো যে আমরা এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে স্বচ্ছ কাজ করব। আচ্ছা, এখন তাহলে বিরোধীদের কাজ 2 ভাবে করতে পারে। একটা হচ্ছে পার্লামেন্টের ভিতরে রুলস অ্যান্ড প্রসিডিংস মেনটেন করে নিয়মতান্ত্রিকভাবে আর্গুমেন্ট করা। চাইলেই কিন্তু কথা বলা যায় না পার্লামেন্টে, চিল্লায় কথা বলে, এরকম কি হয়? চায় না। তারপর নোটিশ দিতে হয়, কথা বলতে হয়, কিন্তু খুবই রেস্ট্রিকশন আছে। আর একটা হচ্ছে অনিয়মতান্ত্রিক কিন্তু ডেমোক্রেটিক, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন, মিছিল, মিটিং, সমাবেশ, মানুষকে লিফলেট বিতরণ করা, জনগণকে বলা যায় দেখেন এই টকশোতে কথা বলছি, ইটস পার্ট অফ ইউ ক্যান সে দ্যাট একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। এখানেও যদি বলেন যে কথা বলা যাবে না, এদেরকে অতিথি বানানো যাবে না, এরকম হয়েছে তো অতীতে। যদি আপনি এটা কী করতে চান, এখন যে আপনি বলতেছে যে আমাদের সেদিন আমি খুবই আশঙ্কা লাগতেছে যে সোশ্যাল মিডিয়াতে যারা খারাপ লিখতেছে এটার ব্যাপারে আমি একমত, যে বিকৃত করার ব্যাপারে এটা মানসিকভাবে সে সমস্যা, সাইবার বুলিং। এট দ্য সেম টাইম আপনি আবার বলতেছেন যে এটাকে নিয়ন্ত্রণ করার নাম দিয়ে যেন আবার ওই ডিএসএ অ্যাক্ট না হয়, যেটা শেখ হাসিনা করে অনেকে হ্যাম্পারিং করছে। সো দিজ আর দ্য থিংস আমি আমার বেসিক বললাম আর কি। আর ওনার আমি রেসপন্ডে একটা কথা বলতে চাই, কৃষি কার্ডের কথা বলছেন আপনি বলছিলেন সংসদে তো আছেই, এর বাইরে এখন রাজপথে যাবার যে ব্যবস্থা। হ্যাঁ, রাজপথে মানুষ কখন যায়? যখন ডেমোক্রেটিক ওয়েতে আপনারা পাইতেছেন না। তো আপনারা দেখেন এই প্রথম তো আমরা যে কর্মসূচি এর মধ্যে ঘোষণা হয়েছে, আমার এর আগেও ঘোষণা পালন হয়েছে, এটাকে আমরা এক্সটেনশন করে এটা কন্টিনিউ চলমান থাকবে। আমরা জনগণের কাছে যেতে চাই, তার দাবিগুলো বলতে চাই যে তোমার দাবি নিয়ে আমি লড়তেছি। অসংখ্য ধন্যবাদ আতিক মুজাহিদ আপনাকে। ডাক্তার সায়ন্ত, আমার মনে হয় যে অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন ডক্টর আতিক মুজাহিদ, কি বলবেন আপনি? হ্যাঁ, স্বাভাবিক, তারা তো তাদের পজিশন থেকে উত্থাপন করবে এবং খুব ন্যায়সঙ্গতভাবে বিরোধী দলের কাজই এটা, বিভিন্ন বিষয়ে তাদের দাবি, তাদের যে কনসার্ন সেটা উত্থাপন করা। এখন ধরেন যে এই দেশে
গণভোট কোন প্রেক্ষাপটে এসছে, জুলাই সনদ, সেখানে নোট অফ ডিসেন্ট, এগুলা বহুবার বলা হয়েছে। এটা চর্বিত চর্বণ তারপরেও হয়ে কিন্তু মানুষ যাচ্ছে শুনতে চায় হয়ে আসলে। যাচ্ছে হ্যাঁ। যে যখন আপনার জুলাই সনদটা নিয়ে আলোচনা হলো, ঐকমত্য কমিশন হলো, তখন কিন্তু প্রধান উপদেষ্টা এবং ডক্টর আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং ডক্টর আলী রিয়াজ আমাদের দুই প্রিয় ডক্টরই কিন্তু একসুরেই বললেন যে ন্যূনতম সব দল একমত হবে এখানে যে বিষয়গুলোতে, সেগুলো নিয়ে আমরা গণভোটে যাব, অগ্রসর হব, জুলাই সনদে যাব। আর যেগুলোতে একমত হবে না, এগুলা যেই যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে যাবে এবং জনগণের রায় অনুসারে সেগুলির বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে। যারাদেরকে ওটা জেনেও জনগণ রায় দেয়, তারা তাদের ওই অনুসারে বাস্তবায়ন করবে। সেইখান থেকে সরে আসার এই প্রতারণামূলক চালাকির আশ্রয়টা কাদের শক্তিতে, কাদের প্ররোচনায় কেন নেওয়া হলো? দেশে একটা গোলযোগ তৈরির জন্য, নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, নির্বাচন যাতে না হয়, আরও দীর্ঘায়িত করতে পারে, তাদের যে হিডেন এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করবার জন্য হতে পারে। এটা ছাড়া আর কি কারণ থাকতে পারে? না হলে আপনার দুইজনেই বললেন যে যেখানে একমত হবে সেটা নিয়ে আগাবো। আপনি কেন নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে গণভোটে এই পরিস্থিতি তৈরি করলেন যে একটা বড় রাজনৈতিক শক্তি তাদেরকে আপনারা এমন একটা ট্যাগিং দেওয়া শুরু করলেন, সরকার, এনসিপি এবং জামায়াত ইসলাম মিলে, যে বিএনপি মানে সংস্কার বিরোধী। আরে বিএনপি যখন সংস্কার নিয়ে রাজপথে কথা বলে, তারা যখন কর্মসূচি দেয়, তারা যখন আলোচনা করে, তারা যখন বই আকারে, প্রস্তাবনা আকারে প্রকাশ করে, তখন এই সব দলের বরণে তারা সংস্কার বানান শিখে নাই। সেই দলকে আপনি এক কথায় নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছেন সংস্কার প্রশ্নে, যে দে আর নট ইনক্লুডেড উইথ দ্য রিফর্মস। কেমনি সম্ভব? সুতরাং তখন যদি বিএনপি এটা নিয়ে আবার রাজপথের, তখন রাজপথের কর্মসূচি দিত সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করবার জন্য এই এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ছাত্র সংগঠন এবং জামায়াত ইসলাম একইভাবে যদি সরকারের উপর চাপ প্রয়োগ করবার জন্য তখন বিএনপিও রাজপথের কর্মসূচি দিত, তাহলে কি হতো? কনফ্লিক্ট হতো, নির্বাচন পিছিয়ে যেটা ছিল তাদের মনের আকাঙ্ক্ষা বিএনপি নামুক। বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদের এমন এমন কথা বলেছে, তাদের বিরুদ্ধে এমন এমন পদক্ষেপ গ্রহণ করেছে, অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা চেয়েছে জনগণ ভোটটা দেওয়ার সুযোগ পাক। ভোটের মাধ্যমে জনগণ তো আপনাদের যার যার সমর্থন আছে সেটা আসবে, বের হয়ে আসবে, তখন দেখব কি হয়। সুতরাং বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে এবং কোথাও কোথাও সরকারের, এনসিপির, জামায়াত ইসলামের এক সুরের, এক প্ল্যাটফর্মে, এক সরল রেখায় অনিজ্য কাজ জেনেও বিএনপি বাধাগ্রস্ত করে নাই শুধু নির্বাচনের স্বার্থে। এখন সেটাকে আপনি বলতে পারেন যে আমরা তখন কিছু বললে নির্বাচন হয় না ওই জন্য করেছি। হ্যাঁ, গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র রক্ষা করতে চাইলে, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চাইলে, গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাইলে নির্বাচনের বিকল্প নাই। সুতরাং বিএনপির নির্বাচন চাওয়াটা মানে হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ব্যক্ত করা, সেটাই বিএনপি করেছে। এখন ধরেন গণভোটের এইসব ঝামেলা করে একটা গোজামিলের গণভোট করলো। সেই গণভোটের আগে বিএনপির অবস্থান কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা গণভোটের পক্ষে আসলে না। গণভোট নিয়ে নানান রকম সমস্যা হচ্ছে, তাদের এমপি প্রার্থীরা পর্যন্ত গণভোটের বিপক্ষে কিন্তু প্রচারণা চালিয়েছে, তার রেকর্ড আছে। সেটা নিয়ে এনসিপি, জামাত সবাই সংবাদ মাধ্যমে সমালোচনা হয়েছে যে এই যে দেখেন গণভোটের বিরুদ্ধে, ওরা সংস্কার চায় না, তাহলে গণভোটের বিপক্ষে, তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কৌশলগত কারণে এখনকার প্রধানমন্ত্রী, বিএনপি জোটের প্রধান, তখন একবার বললেন নির্বাচনের আগে এসে যে হ্যাঁ আপনারা হ্যাঁ ভোট দেবেন। এটাও একটা কৌশল ছিল, কারণ বিএনপিকে ওই ট্যাগিংয়ে ফেলে দেওয়া ছিল। কারণ বিএনপিকে আপনি ঘাড় ধরে বাধ্য করে ওই রকম একটা গোজামিলের গণভোটে আপনি এনেছেন পরিস্থিতিতে ফেলে। বিএনপিকে নিয়ে আপনারা তখন খেলেছেন, বিএনপি আপনাদের নিয়ে এখন খেলার সুযোগ নিলে সেটা অন্যায্য হয়। আপনারা যে বিএনপিকে নিয়ে তখন এইরকম বাঁকা পথে খেলেছেন সেটা অন্যায্য ছিল না। এবার আসেন আপনি, এমপিরা কী হবে? সংস্কার বাস্তবায়ন পরিষদ হবে। সংস্কার বাস্তবায়ন পরিষদ একটা দ্বৈত সত্তা, এদিকে যেই এমপি, ওই এমপিরাই আবার সংস্কার বাস্তবায়ন পরিষদের শপথ নিতে হবে। সেই শপথ নিলেই বা কি এমন রাজ্য উদ্ধার করে ফেলতেন আপনারা? ওইখানে তো বিএনপি 2/3 মেজরিটি, সংসদে বিএনপি 2/3 মেজরিটি, ওই বাস্তবায়ন পরিষদে গেল 2/3 মেজরিটি। মাঝখান থেকে আপনি সংবিধানে যেটা নাই আলোচনা করে আনতেন, সেটা না করে আপনি ওইরকম একটা বাস্তবায়ন পরিষদের দিকে যাবেন। আচ্ছা, এখন বিকল্প প্রস্তাব বিএনপি যেটা দিয়েছে সেটা দেখেন কি, বিএনপি বলেছে যে এই যে সংশোধন বা সংস্কার যাই বলেন, এটার জন্য যে জুলাই সনদে
যেগুলাতে বিএনপি সহ সকল দল একমত হয়েছে, ওইটাকে বেস ধরে সংশোধনের মাধ্যমে সংস্কার করবার জন্য বিএনপি একটা কমিটির প্রস্তাব করেছে। 17 যে সদস্যের। কমিটিতে 17 সদস্য, 17-র মধ্যে বিএনপির হবে 7 জন, বিএনপির জোটভুক্ত অন্য যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে 5 জন, এই 12 জন। আর রেশি অনুসারে এমপি রেশি অনুসারে 26% পায়, তাতে আর 5 জন পায় বিরোধী দল। বিরোধী দল, সেটা তারা দিবে। দিলে সেইখানে আলোচনা হোক, আলোচনা হয়ে বিএনপি যে অঙ্গীকারটা করেছে যে জুলাই সনদে তারা যেগুলোতে একমত হয়েছে অক্ষর অক্ষরে পালন করবে, বলছে না, বারবার করে বলছে জুলাই সনদ অক্ষর অক্ষরে লাগবে না, জুলাই সনদে একমত হওয়া যেগুলা তার মধ্যে 80% ইমপ্লিমেন্ট করুক, বাংলাদেশের গণতন্ত্র পাল্টে যাবে। বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণ এমনভাবে ঘটবে, পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশের থেকেও বাংলাদেশের বিধিবিধান ভালো হয়ে যাবে। সেইটা এই সুযোগ নিয়ে এর ওইখানে যাক, আলোচনা করুক, এবং ওইখানে গিয়ে যদি দেখে যে হ্যাঁ বিএনপি জুলাই সনদে একমত হয়েছিল, এখন এখানে একমত হচ্ছে না, সেটা তারা সংসদে বলুক, সেটা তারা বাইরে বলুক, সংবাদ মাধ্যমে বলুক, সেটা বলুক যে বিএনপি বারবার বলছে যে অক্ষর অক্ষরে পালন করবো, কই এটা তো পালন করছে না, সেখানে আসুক। সুতরাং তাদেরকে ওই সুযোগটা নেওয়া উচিত, এবং আমার ধারণা এনসিপি এবং জামাত সেটা নিবে, এটা ছাড়া তাদের হাতে অন্য কোনো পথও নাই নেওয়া ছাড়া, এবং নিলেই বরং গণতন্ত্রের পথে উত্তরণ হবে, না নিলে বিএনপি বা তাদের জোটভুক্তরা এনসিপি জামায়াতকে ছাড়াই ওই জুলাই সনদ অনুসারে এই সংস্কারগুলো করে সব কৃতিত্ব তারা নিবে, যে তারা করেছে, তারা সংস্কার প্রস্তাব দিয়েছে, তারা 2/3 মেজরিটি, তারপরও তারা জুলাই সনদ বাস্তবায়ন করে এগুলো তারা দেখেছে, এই কৃতিত্ব বিএনপি নিবে, এবং সেটা নেওয়ার জন্যই তারা এগিয়ে যাচ্ছে, গণতন্ত্রের পথে উত্তরণ হবে তাদের। একটা হলো সংশোধনের মাধ্যমে সংস্কার, আরেকটা হলো বাতিল ও নতুন লেখার মাধ্যমে সংস্কার। এনসিপি জামাতের চাওয়া হলো বাতিল করে নতুন লিখে সংস্কার করতে হবে, বিএনপি বলছে সংশোধনের মাধ্যমে সংস্কার। জুলাই জাতীয় সনদে প্রথম যে 47টা, সেই 47টার বলে প্রথম হেডলাইনে লেখা আছে, খুলে দেখেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার, 47টা ধারা সংশোধনের কথাই বলা হয়েছে। বিএনপি তাদের যে 31 দফা, সেটার মধ্যে 1 নম্বরে বলেছে সংস্কার কমিশন গঠন করবে, তার মধ্যে বলেছে সংবিধান সংশোধন করে যেগুলো অগণতান্ত্রিক, যেগুলি ঠিক না, সেগুলা কোনোটা সংশোধন কোনোটা বাতিল করে তারা সংবিধান সংশোধন করবে। সংশোধনও তো সংস্কারের একটা পার্ট। আপনারা ফেলে দিচ্ছেন কেন সংশোধনকে? আপনাদের হলো অ্যালার্জি হচ্ছে গিয়ে ওই জলাতঙ্ক রোগীর মতো, জলাতঙ্ক রোগী জল দেখলে ভয় পায়, একটা গ্রুপ 71-এর নাম শুনলেই ভয় পায়, সেই জন্য 71 থেকে 72-কে আলাদা করতে হবে, 71 থেকে 72-এর সংবিধানকে আলাদা করে ফেলতে হবে। কতটুকু আলাদা? আপনি যেখানে যেখানে মনে হয়েছে 71-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ না, সেটা সংশোধন করেন, সেই প্রস্তাব আনেন, কিন্তু আপনার পুরোটাই ফেলে দিতে হবে, কারণ আপনি তো ওই জলাতঙ্ক রোগীর মধ্যে 71 আতঙ্ক রোগীতে পরিণত হয়েছেন। ডক্টর আতিক মুজাহিদ, কি বলবেন আপনি? ডক্টর সায়ন্ত যে বিষয়টি বলছেন, আমাদের কি তো ব্ল্যাটানলি বিশ্বাস করতে হবে, বিএনপি বাংলাদেশের সংস্কারের জনক, অক্ষর অক্ষরে পালন করবে, বিএনপি তাদের 31 দফায় বলেছে, তারপরে সংসদ সচিবালয় গঠন করে বলেছে, এটার ব্যাপারে নোট অফ ডিসেন্ট নাই, সেটাকে বাতিল করেছে, সুতরাং তাকে বিশ্বাস করতে হবে, কারণ জুলাই সনদে অক্ষর অক্ষরে পালন করবে। সংসদ সচিবালয় না, সুপ্রিম কোর্ট সচিবালয় বেসিক্যালি সুপ্রিম সচিবালয়, ওনার একটা নোট অফ ডিসেন্টও নাই, কিচ্ছু নাই, তারপরে বাতিল করতে হবে, কারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে না। আচ্ছা, তাই বিশ্বাস করতে হবে আমাদেরকে, অবশ্যই বিরোধী দলকে বিশ্বাস করতে হবে, না করলে হবে। আবার ওনারা তো বললো যে এটা একটা ওনাদের প্লেইং করতেছে। তারপরে আরো বলি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গত সরকার তো কিনা এনসিপি জামাত এদের সরকার ছিল, আবার পররাষ্ট্র উপদেষ্টা, এখন পররাষ্ট্রমন্ত্রী খুবই চমৎকার, বিডার যাকে নিয়ে চিল্লেছিল সেই বিডা এখন স্টিল আছে ভাই, এত জুলাই সনদ আর কত মানবেন আর কি। সুতরাং এই সরকার তো কাজ সরকার, সেটা বোঝা যাইতেছে আর কি। তারপরে আরো যদি বলি আর কি, জুলাই সনদ নিয়ে আর কি বলবো, এগুলো বলে তো লাভ নেই, ওনারা আসলে ঠিকবাজি দিবেন, ওনারা আমাদের, আমি চাই না এনাদের এটা এই বিষয় নিয়ে বলুক। আমার কথা হচ্ছে যে কথা কাজের মিল রাখা উচিত। আপনি বলছেন ডিগবাজি দেবে, ডিগবাজি দিচ্ছে, ওনারা যা বলেছে তার বিপরীত কাজ করতেছে, বিপরীত কাজই করতেছে ওনারা, মানে এক ধরনের ন্যারেটিভ তৈরি করতেছে, আমরা তো জুলাই বাস্তবায়ন করতেছি। আচ্ছা দেখেন, যে কয়টা ল্যাপস করে দিল, মানে আমি তো শান্ত ভাইয়ের কথাই কোট করি, উনিই তো বলছে যেটা আমার আসলে ল্যাপস করার দরকার নেই, তাহলে এত জুলাই প্রেমিক তা বলতো যে আমরা সংশোধন করে বিলটাকে রাখি, তাও তো প্রস্তাবনা করে নেই, বাতিল, মজা তো, বাতিল করলে মজা, কারণ পাওয়ারে কোয়েশ্চেন করতে পারবে না। আমি আপনি বারবার বলতেছি, প্রথম কোয়েশ্চেন হলো যে 10টা জিনিস বাতিল করা হলো, এই 10টা কি আগেই বলেন যে আসলে ক্ষতিকর কিনা, আপনি জুলাই সনদ আপনি বলেন যে এটা দরকার আছে কিনা,
আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় যে বাংলাদেশ রাষ্ট্রকে ঠিক রাখার জন্য দরকার আছে কিনা। আপনার মতো হবে, আমার মতো হবে, এটা হওয়ার দরকার তো নেই, জনগণের মতো হওয়া দরকার। ঠিক আছে, এখন ওটা বলতেছেন যে এটা দরকারই নেই, এমনভাবে একটা লেপিং করা হয়। সেকেন্ড হেবিট, আচ্ছা খুবই চমৎকার একটা ট্রাপ তৈরি করছে, সংশোধন কমিটি করবেন, আপনারা আসেন 5 জন, আর আমরা তো ভাগে যোগে 12 জন আছি। হায়ারে খেলে অনেক প্লেয়ার তো দেখতেছি সংসদে, যারা নিজেরা বলে না হায়ার করে খেলে আর কি, ওনারা আবার হায়ারেতে খুব পছন্দ। জুলাইয়ের আগের বক্তব্য, জুলাইয়ের পরের বক্তব্য, একই ব্যক্তি দুইভাবে দেয়, ইন্টারেস্ট। তাহলে এখন কারে বিশ্বাস করবেন? মানুষ যে বিশ্বাস করবে বিএনপির উপরে, ওই যে সিনা হাসনা মজা করে বলছিল যে গাং পার হলে তুই কোন শালা ভাই দুলা ভাই নাকি বলছে, মাঝিকে বলে তুই কোন শালা দুলা ভাই। তো এই একটা অবস্থায় যেহেতু ইলেকশন জিতে গেছি, 2/3 মেজরিটি পাইছি, বাংলাদেশের মানুষ আমাদেরকেই জয়লাভ করিয়েছে আমাদের ইস্তেহার বাস্তবায়ন করার জন্য, এবং আমাদের 31 দফা ইস্তেহার এবং বড় সব কিছু পড়েই আমাদেরকে ভোট দিচ্ছে। আর ওই গণভোটের 4টা এটা বোঝেন, হ্যাঁ সে গণভোট নিয়ে আসেন। গণভোটের প্রস্তাবক নাকি আমাদের আরেকজন ফাদার, আমাদের সালাউদ্দিন সাহেব, উনি বলছে যে আমি প্রস্তাবক, তো হি ইজ ফাদার। তারপরে হচ্ছে এই যে পরিষদ, সংস্কার পরিষদ না, আমরা তো হয়েছিলাম গণপরিষদ, এটা তো সাকিব ভাই হলো ফাদার। সাকিব ভাই বলছে যে এটাও দরকার নেই, এটাও দরকার নেই, আমরা তো পুনর্লিখন বাদ দিয়ে দিচ্ছি, আমরা বলছি যে মিনিমাম সংস্কারটা, সেই মিনিমাম সংস্কারে 10 বা 15টা যেটাকে ফান্ডামেন্টালের সাথে জড়িত, এইটা করার পদ্ধতি নিয়েই তো ক্যাসালটা লাগছে। সবাই তো একমতই হয়েছিল, পদ্ধতি লাগে গিয়ে যে কীভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন আদেশ এই জন্য হয়েছে। এই বাস্তবায়ন করতে গিয়ে যে লোকটা প্রস্তাবনা দিয়েছে সেটা হচ্ছে জুনায়েদ সাকি, হ্যাঁ উনি আবার ডিগবাজি দিয়েছে, আমারটাই মানতে হবে, এরকম কথা নাই। তাহলে বুঝছেন যে ওনাদের যে কথা কাজের মিল নাই, ওনারা যে ভিতরে বাইরে কমপ্লিটলি ডিফারেন্ট, ওনাদের দে নিড পাওয়ার। শেখ হাসিনা অনেক স্টেট বলছে আই নিড পাওয়ার, দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট আই নিড পাওয়ার। আর এই পাওয়ার নেওয়ার জন্য আমার যত ন্যারেটিভ দরকার সেভাবে অ্যাবসলিউট পাওয়ার, আই নিড অ্যাবসলিউট পাওয়ার। তো আমার কাছে মনে হয় তো বিএনপি তো খুব একটু গণতান্ত্রিক দল, এই জন্য নিজে এইভাবে বলতে পারে না আই নিড জুলাই সনদ আমার মতো করে পাওয়ার, মানে ওই বাঁকা চাকা করে এই স্টাইলে খেলতে চায়। কারণটা হচ্ছে আমার দেশে কিন্তু মডেল নেই, আমরা ওর্সটাকে ফলো করি, প্রেসিডেন্স যেটা হয়ে গেছে ওইটাকে মনে করি এরকম আমাদেরও করতে হবে। হ্যাঁ মনে করেন যে ও আচ্ছা এখন ক্ষমতায় আসছি, আমরা এখন এই জায়গাটা দখল নিতে পারি না, দখল নিতেই হবে, এটা তো ওরা ওই সময় দখল নিচ্ছে, তাহলে আমাদের সময় আমরা দখল নিতে পারতেছি না কেন? বরং আন্ডারস্ট্যান্ডিং দেওয়া দরকার ছিল যে না, একটা গুড গভর্নেন্সের সাথে লেট আস ওয়ার্ক টুগেদার, যে মেরিট বেস একটা আমরা বানাই সিস্টেম মানে। আচ্ছা আমি বলি, আমি তো আপনার ক্রিটিক তো আমি করবোই রে ভাই, আপনি সমালোচনামূলক কাজ না করলে তো ক্রিটিক করবো না। আপনি কথা বলার ক্ষেত্রে আপনার সরকার ভালো কাজ করলে আমি প্রশংসা করবো অবশ্যই। দেখেন আমি একটা বলি, কৃষককে ঋণ মৌকুব করছেন কৃষক কার্ডের, আমি জাস্ট একটা ক্রিটিক দিই। আমাদের সবচেয়ে বড় হলো কৃষি উন্নয়ন ব্যাংক, তাই না? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভাই, আমাদের উত্তরবঙ্গ পুরোটাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকটার যে অবস্থা, যদি একটু কেউ ইনভেস্টিগেশন করতো, এই ব্যাংকে যে বডিটা আছে 11-12 বছর ধরে আছে, এই দল চেঞ্জ হয় এই দল হয়েছে, টাকা মেরে বিভিন্ন সুন্দর করে লেনদেন খেয়ে ফেলছে, কোনো ধরনের কৃষকের কাছে ঋণ যায় না, ঋণ নিতে গেলেও টাকা দিতে হয়। আর আপনি 10,000 টাকা মকুব করবেন, কারে করবেন বলেন? আমার কোশ্চেনটা হলো রিয়েলি কৃষকরা কি ঋণ পাচ্ছে? নাহলে আমি মকুবটা করবেনটা কি 10,000 টাকা পর্যন্ত? কিন্তু ঋণের অপশনে তো নাই, কেন এই যে একটা সিন্ডিকেট ব্যাংক, এই ব্যাংকটা 12 লাখ আমি বলি এই ব্যাংকটা মানুষ পাইলো কোথায়? 12 লাখ মানুষ এখনো তো ঋণ পায় নাই, মানে 12 লাখের মকুব করছে। 12 লাখ তো ঋণগ্রস্ত ছিল 10,000 পর্যন্ত। সেটা আপনার ধরলাম 10,000 করে নিচ্ছে, কিন্তু আপনার দলের লোকই তো 12,000 কোটি টাকা 13,000 কোটি টাকা, এই সংসদ সদস্যরাই দেখলাম যে তারা দেশে ব্যাক করতেছে না। কিসের মধ্যে কি ঢুকাচ্ছে না সেটা আমি বলছি, 12 লাখ কৃষককে আমি আপনাকে বলছি এটুকু প্রশংসা করে, দিস ইজ গুড আইডিয়া। তারপর গুড ব্যাংকে করাপশন সেটা রোধ করতে হবে, ওইটা পরামর্শ দেন। আমি আপনার বললাম তো যে এটার ব্যাপারে একমত। আর আপনি যে কার্ডের সংখ্যাটা বাড়াচ্ছেন, এক কার্ডে সব করতে পারতেন, কিটিকো দিই আরেকটা কিটিক দিই, আপনি তো টাকা নষ্ট করার দরকার নেই, তো এক কার্ডে অল করে ফেলতে পারতেন, এত কার্ড করে টাকা নষ্ট করার দরকার নেই। তারপর এই কার্ড দিতে গিয়ে অনেকে ফেক কার্ড ছাপিয়ে আবার ধর্ষণের শিকার 4-5 জন হয়েছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ভালো কাজ করতে গিয়ে অনেক খারাপ কাজ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যাকে দিয়ে আপনি বাস্তবায়ন করাবেন তারা ওই জুলাই সনদের মতো অবস্থা, বাইরে একটা ভিতরে একটা, তার হলো পাওয়ার দরকার, আর কারো টাকা দরকার, কারো অন্য কিছু দরকার। ইন্টারেস্টিংলি বাংলাদেশ পরিবর্তন করার যে মানসিকতা, মাইন্ডসেটটা, সেটা সবারই দরকার আছে, এটা আমি মনে করি। ইটস নট অনলি ফর দ্য বিরোধী দল আর সরকারি দল। বাংলাদেশটা আমরা কি চেঞ্জ চাই কিনা, জুলাই পরবর্তীতে আমরা চাই কিনা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি জাস্ট চিল্লায় একটা কথা বলতে চাই, ভাই আসলে এই রক্তর পর আপনি কি চান? আমি এখানে থ্যাংক ইউ যে আমাদের চিফ একজন হুইপ বলেছিলেন, সম্ভবত আমাদের নিজাম ভাই, যে ভাই কত এই রক্ত 2 হাত দিতে রক্ত দেখছি, আমারে তো যুবলীগ ছাত্রলীগ কান ফাটাই দিয়েছে মাইরা। আমার তো স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, আমি তো ভালো পড়াশোনা করবো, মাইরা তো ফাটাই, দেশে থাকতেই পারি নাই। আমরা কি আর এরকম দেখতে চাই? এগিয়ে নিয়ে কীরকম মারামারি কাটাকাটি রক্ত দেখতে চাই? আচ্ছা আমার কথা, একটা ফেয়ার সিস্টেম হলে সমস্যাটা কি? আপনি ভালো কাজ করে আবার ক্ষমতায় থাকেন, আমাদের কোনো সমস্যা নেই, ভালো কাজ করে, কিন্তু আমার রাষ্ট্র সিস্টেমটাকে আপনি একটা জাস্টিস সিস্টেমে নিয়ে আসেন, একটা ওয়েলফেয়ার পিপল ওরিয়েন্টেড নিয়ে আসেন, না আপনার মতো করে আপনি করবেন, তাহলে হবে না।
তো উই উইল সি জাস্ট 2 মান্থস। আমরা এখনো আপনার জায়গা থেকে আমরা বলতেছি আমরা আমাদের বিরোধী দল কনস্ট্রাকটিভ ওয়েতে আগাবে এবং আমাদের দাবি ন্যায্য দাবি যে বাংলাদেশকে আর কখনো যেন ফেসিস স্ট্রাকচারে না যায়। কারণটা হচ্ছে এটা ব্যুরোক্রেট শাসিত বাংলাদেশ, ইটস নট মন্ত্রী পরিষদ শাসিত, নট প্রধানমন্ত্রী শাসিত বাংলাদেশ, ইটস এ ব্যুরোক্রেট শাসিত বাংলাদেশ। ইট ইজ বিকজ আমরা এটাকে এইভাবে বানিয়ে দিছি, এটা জবাবদিহিতে রাখি না এবং 17 বছর ধরে এবং এই জিনিসটা এতভাবে এস্টাবলিশ হয়েছে এমপিদের পাওয়ার নেই ভাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। একটা পুলিশের ওসি টুসি এমন সব কিছুকে এই ওভার পাওয়ার করে গিয়েছে শেখ হাসিনা, কারণটা তারা অবৈধভাবে ছিল। পিপলস রিপ্রেজেন্টেটিভের যে একটা পাওয়ার রাইট, সেটাকে নষ্ট করে গেছে এবং রাজনীতিবিদরা যে সম্মানিত ব্যক্তি এই সম্মানটা নষ্ট করেছে এবং এমন ডিহিউম্যানাইজ করা হয়েছে গত 17 বছর ধরে একে অপরকে গালিগালাজ করতে করতে। আই এম ভেরি সরি টু সে, এই জন্য সরকারের বিরোধী দলের একটা জায়গায় আমরা দেখলাম সংসদের ফিনিশিংটাকে ফ্যাসিনেটিং, আমাকে বলতে হবে। বলছে উই উইল রেসপেক্ট ইচ আদার, উই এগ্রি টু ডিসএগ্রি। I see that this sentence uttered by both groups, we agree to disagree. এবং ফ্যাসিনেটিংলি বিরোধী দলের নেতারা একটা খুব চমৎকার বলছে যে আমি আমার মেয়ে হয় প্রাইম মিনিস্টারের মেয়ে যারা অশ্লীলতা করেছেন মা এবং মেয়ে এবং বাপের, এটা ইট ক্যান নট বি অ্যাকসেপ্টেড। দিস ইজ গুড সাইন। আগে পার্লামেন্টগুলোতে চর্বিত চর্বণ গালিগালাজ, আই হোপ ইট উইল বি মোর কনস্ট্রাকটিভ। এবং আমরা বিএনপির প্রতি রিকোয়েস্ট করি যে জুলাই সনদটার যে জিনিসগুলো বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত, প্লিজ ডু মেক চেঞ্জ। কারণ আপনি জানেন, উনি নিজেও জানে যে এটা চেঞ্জ করা সম্ভব। ওনারা শুধু পলিটিক্সের খাতিরে নতুন নতুন ধারা উপধারা ক 71-এর ক হ্যাঁ তো ভাই বলতে পারবে, এগুলো বলে কোনো লাভ নাই। উনি নিজেও জানে যে হোয়াট উই নিড রিয়েলি। মন থেকে বলেন যে বাংলাদেশটা কেমন চান। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর সায়ন্ত, আবার একটু নতুন করে প্রশ্ন করি। বিরোধী দল অভিযোগ করতেছে সরকার ক্ষমতায় গিয়ে দ্বিচারিতা করছে, আবার সরকারি দল পাল্টা অভিযোগ করছে যে বিরোধী দল দেশে অস্থিতিশীল করতে চায় দেশকে। তারা এই যে পারস্পরিক যে অভিযোগের উন্নয়ন নিয়ে সিনিমিনি ষড়যন্ত্র হচ্ছে, অস্থিতিশীল করবার ষড়যন্ত্র অপচেষ্টা চালাচ্ছে, এই বক্তব্য মির্জা ফখরুল সাহেব এই আজকে দিয়েছেন, কি বলবেন আপনি? এই দুইটা বক্তব্যই রাজনীতি এবং দুইটা বক্তব্যের মধ্যে বিশেষ দর্শনীয় কিছু নাই, কিন্তু উভয়েরই এটা আশঙ্কা। বিরোধী দলের আশঙ্কা যে তারা নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, তারা সেই দোষারোপ করবে। আবার সরকারের যদি আশঙ্কা হয় যে আমরা মাত্র 2 মাস হলো ক্ষমতায় আসছি, মানে শেখ হাসিনা যেরকম ওই 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে ঘোষণা দিয়েছিল একদিনও শান্তিতে থাকতে দেব না, এই জোটও তো এই সরকার 2/3 মেজরিটি নিয়ে জনগণের ভোটে আসার পরেই তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং এই সরকারকে দেশ চালাইতে দিবে না সেরকম একটা বক্তব্য তারা পাশাপাশি রাজপথে কর্মসূচি দিয়ে দিল। সুতরাং উভয় পক্ষেরই এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এটাও রাজনীতি, এটা দর্শনীয় কিছু না। দর্শনীয় হচ্ছে কাজ, ভূমিকা, পদক্ষেপ। আজকে সংসদের এই অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা যে বক্তব্য দিয়েছেন, সরকার দলীয় নেতা প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এরকম অনেকের বক্তব্যই, এনসিপি প্রধান নাহিদ ইসলামের বক্তব্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। প্রত্যেকের বক্তব্যই খুব গোছালো এবং ভালো ছিল। এই জেস্চারটা আমরা চাই, কিন্তু বিরোধী দল তো এটার পরও বলবে এটা, এবং বলা সঙ্গত যে সরকারি দলের যে এত ভালো ভালো বক্তব্য দিলেন তাদের আচরণ কাজেও তো আমরা ওই ভালোটা দেখতে চাই, এটা তো বলবেন না আপনারা, চাওয়া না? আবার আমরা সরকারি দলের পক্ষ থেকে বা আমরা যদি বলি বা যে কেউ যদি বলে যে বিরোধী দলীয় নেতা যে এত সুন্দর করে বললেন যে প্রধানমন্ত্রীর কন্যা আমাদেরও মেয়ে, সুতরাং এই রকম এই ইতরদের ধরতে হবে, খুব ভালো কথা। প্রধানমন্ত্রীর মেয়ে বলে আপনার মেয়ে এবং এইখানে কেউ এইরকম আচরণ করেছে, সেই তোর হলো অন্য নারীদের বেলায় যে করে, অন্যদের বেলায় যে করে সেই তোর না, তাদের শাস্তি চাওয়া দরকার না? আপনার দলের কর্মী, নাম উল্লেখ করে বলি সৌদা সুমি, তার যেই ভাষা অত্যন্ত জঘন্য থেকে জঘন্য, এইটা কোনো মানুষের ভাষা হতে পারে না। সে ইসলামী লেবাস ধারিয়ে ইসলামী দলের সমর্থক একটা নারী হয়ে সে অন্যদের নিয়ে যেই ভাষা প্রয়োগ করেছে, তাকে গ্রেফতার করলো। আচ্ছা, আগের মতো এরকম গ্রেফতারও আমরা পছন্দ করি না, তাহলে শাস্তির আওতায় কী করে আনবেন? হওয়ার পরে আবার খুব ন্যায়সঙ্গতভাবে তার একটা স্পেশাল শিশু আছে, আদালত বিশেষ বিবেচনায় 1 দিনের মধ্যে তাকে জামিন দিয়েছে না? দেওয়ার পরে তাকে রিসিভ করতে জামাতের নেত্রীরা দল বেঁধে কেন ফুলের মালা নিয়ে গেল? তাহলে ওই যে মেয়েটি যে এই অশ্লীল ভাষা প্রয়োগ করলো তাকে এন্ডোর্স করা হলো না?
তাকে উৎসাহিত করা হলো না, তাকে আপনি না যেতেন, বলতেন যে ওই মেয়ে এই ভাষা প্রয়োগ করলে আমার দল করতে পারবে না, সে সংশোধন হয়ে আসুক তারপর দলে ঢুকবে। আর আপনি যখন তাকে ওই যে ফুলের মালা দিয়ে গ্রহণ করলেন, তার মানে হচ্ছে আপনি এটা করেন। এবং এইখানে আরও কতগুলো নাম আসছে, সংসদ সদস্য হয়ে গেছে, তাদের যে ভাষা ফেসবুকে আমরা দেখেছি। তো এইসব আপনি একদিকে এটাকে এন্ডোর্স করবেন, তাদেরকে আপনি এম্পাওয়ার্ড করবেন, আবার সংসদে বলবেন প্রধানমন্ত্রীর কন্যা, আমার কন্যা, তাকে নিয়ে এটা যে লিখবে, প্রধানমন্ত্রীকে নিয়ে যে লিখবে, সেই তোর তাকে শাস্তির আওতায় আনতে হবে। জামায়াত বিরোধী অনেকে জামায়াতের আমিরকে নিয়ে অশ্লীল কথা লিখেছে, আবার জামায়াতপন্থী অনেকে বিএনপির নেতাদের নিয়ে, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে, এমনকি প্রয়াত নেত্রী, এই দেশের মেজরিটি মানুষের শ্রদ্ধার জায়গায় যিনি ম্যাডাম খালেদা জিয়া, সেই প্রয়াত নেত্রীকে নিয়ে পর্যন্ত ইঙ্গিতপূর্ণ বাজে কথা এই জামায়াতের কর্মীরা লিখেছে, ফেসবুকে লিখেছে না? এখন আপনি তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেন, সেটা আপনি ফাইন্ড আউট করেন, তাহলে ওটা নিয়ে কমিটি করেন, যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেন, যে এইখানে কোন দলের কারা কী কে এসব আজে বাজে কথা লিখেছে, সবাই অভিযোগ জমা দেখ, যাচাই বাছাই করুক, আমার দলের যে যে এরকম করেছে সবগুলাকে বাদ দিব। বিএনপিও সে অঙ্গীকার করুক যে আমরাও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করব, এবং এই আচরণ করা কেউ রাজনৈতিক কর্মী হতে পারে না, সেই বিষয়ে একমত হবে? হবে না। সুতরাং শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজও দেখতে চাই আমরা উভয় পক্ষের থেকে। আমরা একটু ডক্টর আতিক মুজাহিদকে শুনি যে আপনারা একমত হবেন কিনা কথায় এবং কাজে। আপনি যেটা বললেন, আমার কথা হচ্ছে যে জিনিস খারাপ সেটা সবার জন্যই খারাপ। আমার সাথে আপনার সম্পর্ক প্রিন্সিপাল বেসড, আমার দলের পার্টিশন বেস হবে না। আজকে সকালে দেখলাম ছাত্র দলের নাগেশ্বরীর এক ছেলে, আমার সদ্য জাস্ট নারী যে এমপি হয়েছেন মাহমুদা মিতু, তাকে নিয়ে কি অশ্লীল যা মন্তব্য করেছে। একজনে জাস্ট বললাম, প্রতিনিয়ত জামাতের আমিরের নামেই কিন্তু উল্লঙ্ঘ, অনেকে নিজে কিন্তু দাঁড়িয়ে বলছে যে আমাকে এতে প্রতিদিন উল্লঙ্ঘ করে, ঝুমার সাথে দিয়ে করে, ছাত্র দলের করে। এখানে দুই ধরনের গ্রুপ করতে পারে, একটা হচ্ছে কিছু কর্মী, তাদের মাথায় সমস্যা আছে, আরেকটা হলো আওয়ামী লীগের পতিত লোকজন কিছু আছে। ভোট আইডিকে ইউ ক্যান নট। আপনারা দুজনেই যে ইস্যুতে একমত, এই ইস্যুতে মানে খতিয়ে দেখবার জন্য আপনারা রাষ্ট্রের কাছে দাবি করেন। অবশ্যই এটা করা উচিত, এবং রাষ্ট্রটাকে এইভাবে আমার কাছে একমত যে এমন কাজ বলেন। ফুলের মালা দিয়ে যাওয়াটা কি ইঙ্গিত করে? না, ফুলের মালা যেটা বলছেন আপনি বলছেন ক্রিটিসিজমে, যদি উনি কোনো অন্যায় কাজ করে থাকে, আবার যদি কেন আপনি খেয়াল করেন নাই সে কি লিখেছে, কেন ধরেছে, আপনি সচেতন নাগরিক এবং এমপি হিসেবে বোঝার চেষ্টা করেননি যে একটা নারীকে এইভাবে ধরলো ঠিক হয়েছে কিনা, তাহলে যাচাই করি তার লেখা ঠিক ছিল কিনা, ঠিক করেছে কিনা, নাকি অন্যায়ভাবে ধরেছে। নিশ্চয়ই যাচাই বাছাই করেছেন, তাতে কি মনে হয়েছে সে যা লিখেছিল ঠিক লিখেছিল? কিছু ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেনেবল, তাহলে তাকে কি ফুলের মালা দিয়ে বরণ করতে যাওয়া যায়? আমি বলি সেটা তো নানা রকম, আপনি বলতেছেন যে এটা নানা রকম হস্তক্ষেপের ইস্যুজ আছে, আপনি ডিরেক্টলি যে ধরছেন যেভাবে, সেভাবে কাউন্টার কিন্তু ধরলে আমরা বুঝতে পারতাম যে ফেয়ার কাজ করছেন। আমরা অনেকে মনে করছি, আমি বলি ভাই, আমি বলছি ফুলের মালা নিয়ে যাওয়াটা, সেটা তো আমি পলিটিক্যাল বিষয়টা, আমি তো জামাতের লোক না, আপনার সঙ্গত মনে হয় কিনা একজন রাজনৈতিক কর্মী হিসেবে? আমার কাছে মনে হয় যেগুলো যদি ওনার রিয়েলি যে পোস্টের কারণে করছে, যদি পোস্টের স্পেসিফিক বলে যে এই পোস্টের কারণে করেছে, যেমন নাসিমের কথাই যদি বলে, আমার নাসিম কিন্তু উল্টা আছে ভাই, কেএম নাসিমের কথা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। আবার সে কিন্তু জ্বালানি নিয়ে করেছে, সে কিন্তু কার্টুন আঁকে নেই। আপনি অন্যদিকে নিচ্ছেন, আমি বলছি ওই মেয়েটা যে স্ট্যাটাস দিয়েছে তাকে গ্রেফতারের পরে জেল থেকে বের হওয়ার পরে যে একঝাঁক নারী নেত্রী ফুল নিয়ে গেল, এইটা কি মেসেজ দেয়? এইটা ঠিক হয়েছে কিনা আপনার? এটা তো আমি অন্তর্জামি না, ওনাদের মেসেজ না, আপনার দৃষ্টিতে আপনি দেখেছেন তার স্ট্যাটাস, দেখেননি? আমি সব স্ট্যাটাস পড়ার সুযোগ যেটুকু দিয়েছে কেন, তাকে এটা ন্যায়সঙ্গত কিনা আমার মনে হয়েছে কিনা যে সুষ্ঠু ধারার রাজনীতির জন্য এই ফুলের মালা নিয়ে যাওয়া সঙ্গত হয়েছে? না, এটা ডেফিনেটলি ওই দৃষ্টিকোণ থেকে প্রিন্সিপাল বেসড হয় নাই। এটাই আমারও বক্তব্য। ডক্টর আতিক মুজাহিদ দুজনের বক্তব্যই শুনছিলাম, আবার ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। আলোচনার মধ্যে যে বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে সেটি সংসদে সরকারি দলের ভূমিকা নিয়েও আপনারা কথা বলছেন, বিরোধী দলের ভূমিকাও নিয়ে, কিন্তু মুখের অঙ্গীকারের পাশাপাশি আপনারা তার বাস্তবায়নও চাচ্ছেন। এখন সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে এটা কি রাজপথে সমাধান হবে নাকি সংসদেই সমাধান করতে হবে? রাজপথ এবং সংসদ শুরুর দিকেই আমি বলেছি, রাজপথ এবং সংসদ দুটোই লাগবে। রাজনীতির জন্য রাজপথ গুরুত্বপূর্ণ, রাজপথ ছাড়া রাজনীতি হয় না। আইন প্রণয়ন এবং সরকারি দল ভুল করলে সেটাকে তুলে ধরা, বাধা দেওয়া, প্রেশার ক্রিয়েট করা, জনগণকে অবহিত করা বিরোধী দলের দায়িত্ব, সেটার জন্য সংসদ। সুতরাং সংসদ আলোচনা দুটোই লাগবে। আমি সংসদ আছে বলে রাজপথকে এর বাইরে, রাজনীতির বাইরে রাখার এর পক্ষপাতী আমি না, এবং আমার মনে হয় কোনো রাজনৈতিক দল সংগঠন কেউ এটা চাইবে না। শুধু চাইব
রাজপথে কনফ্লিক্টের দিকে যেন না গড়ায়। অতীতে বিভিন্ন সময় হয়েছে, জামায়াত বিএনপির মধ্যে হয়েছে অতীতে। এইবার তারা একটা সেন্সিবল পলিটিক্যাল পার্টির মতো আচরণ করবে। সংসদও তারা ধৈর্য ধরে যুক্তি দিয়ে ন্যায়সঙ্গত ডিবেট করবে, যেই ডিবেট দ্বারা দেশ জাতি উপকৃত হবে, আমরা উপকৃত হবে, এবং যা সংসদের বাইরেও তারা রাজনীতি করবে, সহিংসতা সংঘর্ষ করবে না। সরকারি দল তাদের কাজ দ্বারা তাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসলে তাদের গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিরোধী দলের বিরুদ্ধে আইনের প্রয়োগ, দুইটা যেন সমানভাবে হয়। কোনোভাবেই যেন অতীতের মতো আমাদের মনে না হয় যে একই অন্যায় করে এ সরকারি দল বলে পার পেয়ে যাচ্ছে, এ বিরোধী দল বলে ধরা হচ্ছে। এই পক্ষপাতিত্ব থেকে সরকার যদি উঠে আসতে পারে, তাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং রাজনীতি আরও অনেক দূর এগিয়ে যাবে। আর বিরোধী দলও যদি শুধুই মাত্র বিরোধিতা করতে হবে, আমরা এইবার পারিনি, পরের বার আমাদের ক্ষমতায় আসতেই হবে, সেজন্য এই সরকারকে পচাতে হবে, পচাতে গিয়ে আমার ফেক ফটোকার্ড বানাতে হবে, মিথ্যা তথ্য, মিথ্যা প্রোপাগান্ডা এগুলো ছড়াতে হবে, মিথ্যা কথা বলতে হবে, এবং এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে গেলে আবার বলবো আমার বাক স্বাধীনতা হরণ করছে। বাক স্বাধীনতার নামে যা খুশি তাই করা তো বাক স্বাধীনতা হতে পারে না, এটা তো স্বাধীনতা হতে পারে না। স্বাধীনতা ওটাই যেটা সত্য পথে অন্যের ক্ষতির কারণ না হয়ে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করছেন, সেই জায়গাটা। ফলে উভয় পক্ষ, সরকার এবং বিরোধী দল দায়িত্বশীল আচরণ করবে। রাজনীতিতে কৌশল থাকবে, কিন্তু সেই কৌশলে কখনো কখনো কিছু অপকৌশলও ঢুকে পড়ে, কিন্তু কৌশলের থেকে যদি অপকৌশলের মাত্রা বেশি হয়ে যায় তখন সেটা রাজনীতি থাকে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ডক্টর আতিক মুজাহিদ। কৌশল এবং অপকৌশল আমার কাছে ভেরি ইন্টারেস্টিং। পলিটিক্স করে মানুষ ভালো কাজের জন্য, কিন্তু বাংলাদেশে পলিটিক্স করে হচ্ছে যে মানে কথা কাজে মিল থাকে না, উল্টাটা কাজ করে, যা বলে তার বিপরীত কাজ করে। এটাই আমি দেখেছি। আমি ভাইয়ের কথাই ধরলাম, ভাই তো আমাকে বলেছে যে জামাত ইসলামের যে নারী সৌদা আফরিন কি নাম, উনি যে একটা সরকারকে খুবই বাজেভাবে করছে, সম্ভবত প্রাইম মিনিস্টারের ওয়াইফ মানে নিয়ে করছে, ছেলের মেয়ে বা হোয়াটএভার ইট ইজ, আমি উল্লেখ করতে চাই না, আমি জানি এটা খুবই অন্যায় কাজ করেছে। সেম জিনিস 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে এছাড়াও, কিন্তু এই মানে সরকার 2 মাসের মধ্যে যারা কিন্তু এরকম ক্রিটিক করে না, তারা কিন্তু তেলের জন্য ক্রিটিক করেছে, অ্যারেস্ট করেছে নাসিমকে, আমাদের যুব শক্তির একটা ছেলে, আমাদের ছাত্র যুব সংগঠনের আপনার ঠাকুরগাতে অ্যারেস্ট করেছে, তাকে কিন্তু এডিশনাল 2টা মামলা দেওয়া হয়েছে, নাসিমকে এডিশনাল 2টা মামলা। এই নাসিম বেগম জিয়ার জন্য 13 সালে জেল খেটেছে, মার্চ ফর ডেমোক্রেসির জন্য, ঠিক আছে, কিন্তু সরকার ক্রিটিক করার কারণে ওই যে আমি বলি না প্রধানমন্ত্রী উনি চিফ হুইপের ব্যাপারে না, একটা ছেলে যে তেল নিয়ে যে অত্যন্ত জঘন্য ভাষায় উনি চিফ হুইপের বিরুদ্ধে করছে, প্রধানমন্ত্রী ওইটা শুনছেন তো আপনি? কোনটা না জানি না, প্রধানমন্ত্রীকে নিয়ে তেল নিয়ে যে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ, ওটা আমি দেখি না। আমি যেটা কে এম নাসিমের বলতেছি, যেটা আমার ভোলার কথা, চিফ হুইপ নিয়ে বলেছে যে চিফ হুইপের চাচতো ভাই ছাত্রলীগ, সেদিন ছাত্রলীগ করছে, তাকে এখন নিয়ে এসে ইনফ্লুয়েন্স করতেছে, এরকম সে কন্টিনিউয়াসলি ওনাদের পাথর দখল করছে, বিভিন্ন জায়গায় দখল করছে, এগুলোর ইস্যু লেখছে, তাকে কন্টিনিউয়াসলি তাকে মামলা দিয়েছে। দ্যাট ইজ রং, এটা ভাইটা স্বীকার করতে হবে যেগুলো অন্যায় করেছে। আপনি দেখলেন চিটংয়ে পাক ও পায়ে শেষ করলো, ভাই এটা ইনভেস্টিগেশন করা যায় না, যে দলেই হোক, বিরোধী দল সরকারি দল, পা একটা বিচ্ছিন্ন হয়ে গেলো, অ্যারেস্ট হয়েছে কেউ, মামলা হয়েছে, শুনছেন? হাউ ডু ইউ বিলিভ? আপনি আমার বলেন, আমি বিশেষ করে ন্যায়পরায়ণতার কথা বলতেছেন, শুধু বিরোধী দলের ন্যায়পরায়ণতা, সরকারি দলের দরকার নেই, সরকারি দল তো সরকারি দল। আপনার সাথে একমত, স্টেটসম্যান অ্যান্ড পার্টিম্যান ইজ ডিফারেন্ট। রাইট, আমরা দেখতে চাই আমাদের শাসকগুলো স্টেটসম্যান হোক, সে হয়তো পার্টিম্যান নয়, কারণ বাংলাদেশে পার্টি প্রধানমন্ত্রী অনেক দেখছি, ঠিক আছে। 49% লোক ধরলাম আপনাকে ভোট দিছে, 49.97 সব মিলে আপনার ফুল পার্টির ধরলাম, আপনার 50% লোকে দিছে, 50% লোক তো আপনাকে দেয়নি বা ভোট হয় নাই, এর বাইরেই ছিল। আপনি যদি মনে করেন যে 50% এই পৃথিবী বাংলাদেশ চলবে, তাহলে 50%কে আপনি মেরে ফেলতে হবে। দিস ইজ নট পসিবল। ইলেকশন মানুষ কম্পিটিশনের জন্য করে, একজন জিতবে একজন হারবে, বাট আমাদের সবার কাজ হলে বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া। একটা কথাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, প্রাইম মিনিস্টার বলছে আজীবন কি আমরা ওয়েস্টকে দেখবো আর অনুসরণ করবো? ওয়াই নট উই ক্রিয়েট সামথিং। এবং সরকারি বিরোধী দলের নেতা একটা বলছে উই শুড ক্রিয়েট এ নিউ হিস্ট্রি। আমরা কি অতীত হিস্ট্রি নিয়ে থাকবো? উই শুড ক্রিয়েট এ নিউ হিস্ট্রি। আমাদেরও কিন্তু এইটা আমার হচ্ছে ভিশনারি মনে হয়েছে। স্টেটসম্যানরা রাষ্ট্র নিয়ে কথা বলবে, নট দল পার্টি গ্রুপ এই সেই নিয়ে থাকবে। উস্কানিটা আসলে আমাদের নিজের দলের নেতাকর্মীরা দেয়, এদের নিজেদের স্বার্থে দেয়। এবং তুরস্তিতির কথা যদি বলেন, আমরা চাচ্ছিলাম যে নিউ পার্লামেন্ট, আপনি দেখেন একজন সংসদ সদস্য এত পরিমাণ 7 মিনিট ধরে শুধুমাত্র ধন্যবাদে দিল। ওনাকে কিন্তু বোঝা উচিত যে আপনাকে শুধু ধন্যবাদ জন্য পাঠানো হয়নি, আপনি জনগণের কথা বলার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। আপনি একটা দল থেকে নির্বাচিত হতে পারেন ব্যানার, কিন্তু আপনার দলের সব কিছু মেনে আপনাকে মানুষ ভোট দেয় না।
মানুষ অবস্থা পরিপ্রেক্ষিতে বোঝে এই লোকটাকে পাঠাইলে আমার এলাকার পরিবর্তন হবে, রাষ্ট্রের কিছু কথা বলতে পারবে। এই জন্য উই এক্সপেক্ট বোথ সাইড যে স্টেটসম্যান হওয়ার জন্য, রাষ্ট্রের ভিশন নিয়ে কথা বলার জন্য, নট ডিভিশন নিয়ে কথা বলার জন্য। ডিভিশন অনেক দেখছি, মারামারি অনেক দেখছি, কাটাকাটি অনেক দেখছি, এভাবে চলতে পারে না। তো এটা হলো আমার পক্ষ থেকে আবেদন যে বিরোধী দল এবং সরকারি দলের যে রুল অফ ল সেটা আমরা দেখতে চাই, এবং বাংলাদেশে সারা দেশে যেন হত্যা, খুন, ধর্ষণ যেন সরকারি দল থেকে না হয়। তারা তো সরকারি আছে, আর সব সুবিধা তাদের, ভদ্র আচরণ করলেই ভালো। বিরোধী দল তো সাহস করে মারার কথা না। এটা দেখি ওনারা কী পার্সেন্টেজে করে, এবং আগামী দিনে হয়তো দেখা গেল সায়ন্ত ভাইকে বলবো, ভাই যে সিরিয়াল তালিকা নিয়ে আসছি, অনেক বয়ান দিয়েছিলেন, এই যে লোকগুলোর ব্যাপারে আপনি স্টেপ নেন। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সায়ন্ত, কি বলবেন আপনি? তালিকা নিয়ে আসার কথা বলছেন। না, ঠিক আছে, ওর কথা শুনছিলাম, সবই এমপি সাহেবের সব কথায় যেটা ন্যায্যতা আছে সেটা আমিও সেগুলো একমত যে বাংলাদেশে তো আমরা একটা গণতান্ত্রিক ধারা দেখতে চাই। এখানে শুধু সরকারি দল হলেই আমার সব, এই ধারার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমার বক্তব্য আমি বলেছি, অন্যায় মানি অন্যায়, অপরাধ মানি অপরাধ, এবং অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, তার পরিচয় তখন হয়ে যাওয়া উচিত অপরাধী। সেই ক্ষেত্রে সরকারি দলের হোক বিরোধী দলের হোক, অপরাধীকে জন্য সমানভাবে ট্রিট করা হয়, অপরাধী শাস্তির আওতায় আনবার জন্য। সেই ক্ষেত্রে যদি অতীতের মতো সরকারি দল হইলে তার জন্য 7 খুন মাপ, আর বিরোধী দল হইলে সে কিছুই না করলে 7 খুন বানাতে হবে তার নামে, ওই ধারাবাহিকতা থেকে বের হওয়ার জন্যই তো জুলাই গণ অভ্যুত্থান হলো। 16 বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করলাম, এত জীবন গেল, এত কিছু গেল। সুতরাং সেই পরিবর্তনটা সরকারের অনুধাবন করতে হবে এবং তাদের কাজে আচরণে সেটা আনতে হবে। পুলিশ তারা যেন আগে তাদের প্রতি জনগণের যে রাগ ক্ষোভ তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল? কারণ 16 বছর ধরে তারা সরকারের অন্যায্য নির্দেশ পালন করেছে। ডক্টর আতিক মুজাহিদ কিন্তু সুস্পষ্টভাবে বলছেন শাহবাগ থানায় হ্যাঁ, উপরের সেটাই কথা আমি বলে বলছি। মামলা নেওয়া হয়নি। অন্যায্য নির্দেশ পালন করেছে সরকারের। রাগটা গিয়ে পড়েছে পুলিশের উপরে। 40 জনের উপরে পুলিশ নিহত হয়েছে এই গণ অভ্যুত্থানের সময়। কারণ কি? পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে সরকারের নির্দেশে জনগণের উপরে, জনগণ তাদের উপর আক্রমণাত্মক হয়েছে, খুনোখুনি হয়েছে। পুলিশ বা বিভিন্ন বাহিনী তারা 2000 মেরেছে, তারা পুলিশ কিসের প্রতি আক্রমণাত্মক হয়েছে, 40 জনের উপরে পুলিশ মারা গেছে। সুতরাং এই পুলিশই বা এই দায়টা কেন নিবে? সরকারের যদি কোনো অন্যায্য নির্দেশ থাকে, সেখানেও পুলিশের বাহিনীর পক্ষ থেকে তাদের সরকারকে অবহিত করা দরকার যে আপনাদের অন্যায্য নির্দেশ নেবার জন্য তো আমরা শপথ পড়িনি, আমরা চাকরিতে ঢুকিনি, তাহলে চাকরি করার দরকার নেই আমার। আপনারা অতীতে আমরা অন্যায্য নির্দেশ মানতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আজকে আমরাও যদি আপনারা অন্যায্য নির্দেশ দেন এবং সেটা আমাদের মানতে হয়, আলটিমেটলি রাগটা গিয়ে তো পুলিশের উপরেই পড়বে। এই রাজনীতিবিদরা আসবে যাবে, এই আমলারা আসবে যাবে, আমলারা থেকে যায় দীর্ঘমেয়াদী, তারা এরকম যা খুশি তাই করে এবং পুলিশ এরকম রাগ ক্ষোভের শিকার হয়। সেই জন্য আমি বলি যেটা হলো রাজনীতিটা পাল্টাতে হবে, সেই পাল্টানোর দায়িত্ব উভয় পক্ষকেই নিতে হবে, শুধু কথায় না। সংসদে সুন্দর কথা যেমন শুনেছি সবার সমাপনী অধিবেশনে, সবারই এরকম তাদের কাজে এবং আচরণে যেন এটা পাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং ডক্টর আতিক মুজাহিদ আমাদের এখানে এসে অনেকগুলো মূল্যবান কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশাই কিন্তু দেশের মানুষ ভোট দিয়েছে। সরকার গঠিত হয়েছে, সরকার সংসদকে প্রাণবন্ত করবে, বিরোধী দল তাদের যৌক্তিক যে বক্তব্য আছে সেটি যেমন তুলে ধরবে, তেমনি তারা তাদের কর্মসূচি নিয়ে রাজপথেও যাবে। রাজনৈতিক দলগুলোও কিন্তু রাজপথে থাকবে। সমাধানের পথ আসলে আলোচনার মধ্য দিয়েই সরকার ও বিরোধী দল সমাধানের পথ খুঁজবে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি 50 মিনিট। আপনারা মাই টিভির সঙ্গেই থাকুন।